যে একজন মানুষের প্রকৃত পরিচয় হচ্ছে তার চরিত্রে। মানুষের চরিত্র যতদিন না সুগঠিত হবে ততদিন পর্যন্ত সমাজের ব্যাপক উন্নতির সম্ভাবনা সুদূর পরাহত। তাদের চরিত্র গঠনের জন্য মৌলিক যে শিক্ষাটা দেওয়ার, এটা দিয়ে উনি তাদের সমাজে আবার দেশকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে হবে এইসব বিষয়ে তাদেরকে গঠনমূলক শিক্ষা দিয়ে থাকে। নমস্কার। স্রষ্টার অশেষ করুণা প্রার্থনা করে আমি আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে মৌলিক কিছু বক্তব্য উপস্থাপনের চেষ্টা করব। এই প্রতিষ্ঠানটি কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার রহিমপুর গ্রামে প্রতিষ্ঠিত। নাম অযাচক আশ্রম। এই প্রতিষ্ঠানের যাত্রা শুরু 1931 খ্রিস্টাব্দে এবং সেই থেকে এই প্রতিষ্ঠান সাধারণে ধর্মের বিভিন্ন মৌলিক বিষয় এবং সামাজিক উন্নয়ন তথা কৃষি বিষয়ে মানুষকে উদ্বুদ্ধ করার চেষ্টা করছে। আসলে ধর্ম সম্পর্কে অনেকেই খুব সচেতন। এই আশ্রমের প্রতিষ্ঠাতা অসাম্প্রদায়িক ধর্মীয় সাধনার প্রমূর্ত বিগ্রহ, চরিত্র গঠন আন্দোলনের স্রষ্টা এবং ধর্মে মানুষ মাত্রেরই সমান অধিকারের একজন প্রবক্তা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব। তিনি 19বিংশ শতকের শেষ ভাগে মোটামুটি 1891 ইংরেজি সনে চাঁদপুরে জন্মগ্রহণ করেন। শৈশব থেকেই তার মধ্যে কতগুলো মৌলিক চিন্তা ক্রিয়া করতে থাকে, যার জন্য তিনি সাধারণ মানুষকে ধর্ম এবং জীবন গঠন সম্পর্কে কিছু মৌলিক নির্দেশনা প্রদান করেন। তিনি বিশ্বাস করতেন যে একজন মানুষের প্রকৃত পরিচয় হচ্ছে তার চরিত্রে। মানুষের চরিত্র যতদিন না সুগঠিত হবে ততদিন পর্যন্ত সমাজের ব্যাপক উন্নতির সম্ভাবনা সুদূর পরাহত। এইটি ছিল তার সুনির্দিষ্ট নির্দেশনা। এই জন্য 1914 ইংরেজিতে তিনি তার যুবক বয়সে চরিত্র গঠন আন্দোলন বা মরালিটি ক্যাম্পেইন সৃষ্টি করেন। এই চরিত্র গঠন আন্দোলনের মূল কথা হচ্ছে আমি নিজে ভালো মানুষ হব এবং অপরকে ভালো মানুষ হতে সহায়তা করব। তিনি বিশ্বাস করতেন এবং তিনি প্রচার করেছেন সমাজের বিভিন্ন স্তরে যে একজন ভালো মানুষ তিনি সমাজের যে সম্প্রদায়ে জন্মগ্রহণ করুন না কেন তাতে করে সমগ্র জাতির তথা মানব জাতির কল্যাণ নিশ্চিত হবে। এই জন্য ঘরে ঘরে ভালো মানুষ সৃষ্টি করার জন্য তিনি এক অভিনব পরিকল্পনা গ্রহণ করেন
যাকে বলা হয়ে থাকে চরিত্র গঠন আন্দোলন। এবং তিনি বিশ্বাস করতেন যে ধর্ম মানেই হচ্ছে মানুষে মানুষে প্রীতি, সহনশীলতা সৃষ্টি করা এবং ধর্ম পালনের অন্যতম প্রধান অন্তরায় হচ্ছে সাম্প্রদায়িকতা। মানুষ ধার্মিক হবে কিন্তু সাম্প্রদায়িক হবে না, এইটি ছিল তার জীবনের মূল মন্ত্র। এবং মানুষ মাত্রকেই জনসেবার অনুশীলন করতে হবে জীবনে, এটি ছিল তার অন্যতম নির্দেশনা। এই সব কিছুকে মূল মন্ত্র হিসেবে গ্রহণ করে এই প্রতিষ্ঠান অযাচক আশ্রমের আত্মপ্রকাশ। এখানে আমরা মুখ্যত চরিত্র গঠন আন্দোলনের প্রচার করে থাকি, যাতে দেশের বালক, যুবক, কিশোরেরা তথা সাধারণ মানুষেরা চরিত্রবান মানুষ হয়। সেই বিষয়ে আমরা আমাদের কর্মসূচি চালিয়ে থাকি। এই প্রতিষ্ঠানের নাম অযাচক, তার অর্থ হচ্ছে এই আশ্রম কখনো ভিক্ষা করে না। আমরা দেখেছি আমাদের সমাজে অনেক ভালো ভালো চিন্তা, প্রতিশ্রুতি নিয়ে অনেক চেষ্টা শুরু হয়েছে, কিন্তু কর্মপরিচালনার জন্যে অর্থের যোগান হিসেবে দাতাগণের উপর নির্ভরশীলতার কারণে দাতাগণের ইচ্ছায় অনিচ্ছায় অনেক প্রতিষ্ঠানের মৌলিক নীতিমালা পরিবর্তিত হয়েছে। এই জন্য এই আশ্রম তার যত কর্মকাণ্ড, এই কর্মকাণ্ডের জন্যে কখনো দাতাগণের দানের প্রত্যাশা করে না, এবং সরকারি বা বেসরকারি কোনো রকম সাহায্যের উপরে এই প্রতিষ্ঠানের কর্মকাণ্ড নির্ভর করে না। সাধারণভাবে যেহেতু এটি একটি ধর্মীয় প্রতিষ্ঠান, আমরা সনাতন ধর্মের যে মৌলিক বিষয় একেশ্বরবাদ, সেই একেশ্বরবাদকেই আমরা অনুশীলন করে থাকি, যা সনাতন ধর্মে বহু যুগ যাবৎ অনুশীলিত হয়নি। এখানে আমাদের যে ধর্মীয় অনুষ্ঠানে দিয়ে হয়ে থাকে, এখানে পৌরোহিত্যের কোনো বাড়াবাড়ি নেই, নেতৃত্বের কোনো কাড়াকাড়ি নেই। ধর্ম অনুশীলনে সকল মানুষেরই সমান অধিকার, সমান সম্মান, সমান দায়িত্ব, এই নীতিমালা অনুসরণে এই আশ্রমের প্রতিষ্ঠাতা এখানে যে প্রার্থনা ব্যবস্থার প্রতিষ্ঠা করেন, সেখানে বিশ্বাসী মাত্রই শুচিশুদ্ধ দেহে আসলে এখানে যোগদান করতে পারে। জাতি, বর্ণ, ধর্ম, সম্প্রদায় নিয়ে এই অনুষ্ঠানমালায় যোগদানের কোনো বাধা কখনো সৃষ্টি করা হয় না। কারণ আমরা বিশ্বাস করি, আমরা যে অসাম্প্রদায়িক, আমরা যে পরধর্মের প্রতি সহনশীল, এটা বক্তব্যের মাধ্যমে প্রতিষ্ঠা করলে হবে না। একে আমাদের অনুশীলিত আচার অনুষ্ঠানের মধ্যে তার প্রতিফলন থাকতে হবে। এই হলো মোটামুটি আমাদের আধ্যাত্মিক অনুষ্ঠান বা ধর্মীয় বিধিবিধান। কিন্তু আমরা সবচেয়ে বেশি জোর দিই চরিত্র গঠন আন্দোলনের উপরে। এই আশ্রমের প্রতিষ্ঠাতা স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব তিনি বিশ্বাস করতেন যে শৈশব অবস্থা থেকে যদি একটা ছেলেকে কুসঙ্গীত, কুসাহিত্য এবং কুসঙ্গ, এই তিনটি শত্রু থেকে যদি রক্ষা করা যায়, তবে
আশা করা যায় যে ছেলেটি একটি ভালো মানুষ হবে। আমরা আমাদের সমাজের যে বর্তমান হাল, তাতে আমরা দেখব যে মানবিক মূল্যবোধের অনেক মৌলিক বিষয়ই আজ উপেক্ষিত। স্বল্পে সন্তুষ্টি, অতি সঞ্চয়ে অনাগ্রহ, এটি আমাদের সমাজের একটা সংস্কৃতি ছিল, যে কারণে মানুষের চাহিদা ছিল কম। কিন্তু আজকে এই স্বল্পে সন্তুষ্টি এবং অতি সঞ্চয়ে অনাগ্রহ এই বিষয়ে আমাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন হওয়াতে আজকে সমাজ আরও চায়, যে কারণে স্বামী স্বরূপানন্দজি মনে করেন যে মানুষের এই সীমাহীন চাহিদার কারণেই মানুষ মানুষকে বঞ্চিত করে, মানুষ মানুষের উপর অত্যাচার করে, মানুষ মানুষের সম্পদ লুণ্ঠন করে, ইত্যাদি ইত্যাদি। এ কারণে একজন ভালো মানুষ সৃষ্টি করার জন্যে এই তিনটি জিনিস, খারাপ গান, খারাপ বই এবং খারাপ সঙ্গ, এই তিনটি থেকে নিবৃত্ত করার জন্য আমরা এখানে কিছু কিছু ছাত্রদেরকে রাখার ব্যবস্থা করি আমাদের সীমিত সামর্থ্যে। এই যে ছাত্রদেরকে আমরা এখানে আবাসন সুবিধা সহ যাবতীয় শিক্ষার সুযোগ দিচ্ছি, তার একটি দিক হচ্ছে তার চরিত্র গঠন, দ্বিতীয় দিক হচ্ছে জনসেবা। আমাদের দেশের অত্যন্ত পশ্চাৎপদ পাহাড় অঞ্চল থেকে অতি দরিদ্র, সহায় সম্বলহীন, শিক্ষা ব্যবস্থার সুযোগহীন সমাজ থেকে আমরা প্রতি বছর কিছু কিছু ছেলেদেরকে এনে আমরা এখানে স্থানীয় বিদ্যালয়গুলোতে শিক্ষার ব্যবস্থা করি এবং তাদেরকে ব্যক্তিজীবনে সুন্দর আচার আচরণের সুযোগ আমরা দিয়ে থাকি। আর স্বামী স্বরূপানন্দজি এমন অনেকগুলো বই লিখেছেন, যে বইগুলো ছোট ছোট ছেলে মেয়েদের জীবন গঠনের জন্য অত্যন্ত সহায়ক। নামগুলি যদি আমরা বলি, যেমন আদর্শ ছাত্র জীবন, জীবনের প্রথম প্রভাত, অসংযমের মূলোচ্ছেদ, সংযম সাধনা, কুমারীর পবিত্রতা, আত্মগঠন, সরল ব্রহ্মচর্য, এই সব বইগুলি হচ্ছে একটা ছেলেকে তার শৈশব অবস্থা থেকে একজন ভালো মানুষ হওয়ার জন্য কি কি অনুশীলন করতে হবে সেই বিষয়ে দিক নির্দেশনা আমরা এই গ্রন্থগুলোর মাধ্যমে দিয়ে থাকি। অবশ্য এটা অনস্বীকার্য, আমাদের যে অভিজ্ঞানীতি এবং আমাদের যে আর্থিক সীমাবদ্ধতা, এই সীমাবদ্ধতার কারণে আমরা খুব ব্যাপকভাবে এখানে ছাত্রদের শিক্ষার ব্যবস্থা করতে পারি নাই। হয়তো একসময় তা সম্ভব হবে। আর দ্বিতীয় কারণ হচ্ছে, আমরা যে সকল ছাত্ররা এখানে থাকে তাদের যে মৌলিক চাহিদা, প্রত্যেকটা ছাত্র ভিন্ন ভিন্ন বিছানা, ভিন্ন ভিন্ন খাট, পড়ার টেবিল, এগুলো আমরা তাদেরকে সরবরাহ করি, যে কারণে আমরা খুব সীমিত সংখ্যক ছাত্রদেরকেই এই সুযোগ সুবিধা দিতে পারছি। এই প্রতিষ্ঠানের অন্যতম মৌলিক বিষয়গুলো যদি সংক্ষেপে বলি, তাহলে একটি হচ্ছে, ধার্মিক হতে গেলে আমাদেরকে স্ব ধর্মের অনুশীলনের সঙ্গে সঙ্গে অসাম্প্রদায়িক হতে হবে। দ্বিতীয়ত, স্ত্রী জাতি বা মাতৃজাতির প্রতি আমাদের সর্বোৎকৃষ্ট সম্মান প্রদান করতে হবে। স্বামী স্বরূপানন্দজি বলেন, হিন্দুর মা যেমন তোমার মা, মুসলমানের মায়েরাও তোমারই মা, খ্রিস্টানের মায়েরও তোমারই মা। এই নারী জাতি সম্পর্কে যদি এই সুন্দর দৃষ্টিভঙ্গি আমরা বজায় রাখতে পারতাম, আজকে সমাজের অনেক দুঃখদ ইতিহাস হয়তো সৃষ্টি হতো না। স্বামী স্বরূপানন্দজি
তিনি আমাদেরকে বলেছেন যে কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লথ। তোমরা কর্মপরিচালনার জন্যে পরের দানের উপরে বিশেষভাবে নির্ভর করবে না, কারণ বর্তমানে অনেকেরই সহজ অর্থ হয়ে গেছে। যারা বিভিন্ন প্রতিষ্ঠানে অর্থ দান করেন কিন্তু সঙ্গে সঙ্গে সেই প্রতিষ্ঠানের মৌলিক নীতিমালাকে প্রভাবিত করে থাকেন। এইটি যাতে না হয় সেজন্য আমরা অভিক্ষা বা অযাচক নীতিকে অত্যন্ত কঠোরভাবে পালন করি। আর আমরা প্রতিষ্ঠানগতভাবে আমরা খুব বিশেষভাবে বিশ্বাস করি যে আমাদের জাতি যদি কৃষির উপরে স্বনির্ভর না হয় তবে আমাদের জাতির বিভিন্ন শিল্পায়নের মাধ্যমে প্রকৃত উন্নতি হবে না। কারণ পৃথিবীতে যত জীবিকা আছে তার মধ্যে সবচেয়ে পবিত্র এবং পাপমুক্ত জীবিকা হচ্ছে কৃষি। এই কৃষিতে মানুষ তাদের উপযুক্ত শ্রম দিয়ে ফসল ফলায় এবং তা দিয়ে জাতি টিকে থাকে। কিন্তু আজকে খুব দুঃখের বিষয়, আমাদের সেই সংস্কৃতি এখন আর নাই। আমাদের বর্তমান যে শিক্ষা ব্যবস্থা, যেটা বলতে গেলে কেরানি সৃষ্টির শিক্ষা ব্যবস্থা, এখানে যারাই যে শিক্ষা গ্রহণ করুন মাস শেষে একটা সুনির্দিষ্ট বেতন তারা পাবেন, এই লোভে তারা তাদের মেধা, তাদের কর্মশক্তি সব কিছুকে নিয়োজিত রাখেন। কিন্তু এই প্রতিষ্ঠান এবং এই আশ্রমের প্রতিষ্ঠাতা স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব মনে করেন যে জাতির প্রকৃত উন্নতি নির্ভর করে কৃষির প্রতি মানুষের যুক্ততার প্রতিশ্রুতির উপরে। কারণ এই দেশের মাটি আমাদেরকে মায়ের মতো আমাদের যাবতীয় সব কিছু প্রদর্শন করে। তো যাই হোক, আজকের আমাদের এই অধিবেশনে আমি আমার আলোচনাকে দীর্ঘায়িত করতে চাই না। আবারও বলি, একজন ভালো মানুষ হতে গেলে আমাদেরকে অসাম্প্রদায়িক হতে হবে, ধার্মিক হতে হবে, চরিত্রবান হতে হবে। এই চরিত্রবানটা এটা একটা বিশাল ব্যাপার। দেখুন, যার জন্য আমি উপযুক্ত শ্রম করি নাই তার বিনিময়ে কোনো সম্মান বা অর্থ আমি গ্রহণ করব না। এইটি হচ্ছে চরিত্র গঠনের অন্যতম মূল কথা। একজন চরিত্রবান মানুষ কতগুলো জিনিস জীবনে অবশ্যই পালন করবেন। যেমন একজন চরিত্রবান মানুষ তার জীবনে অসত্য বা অসত্যের সঙ্গে কোনো রকম আপোষ থাকবে না, মিথ্যা নয়। আমাদের জীবন যত দুঃখদ বা সংগ্রাম মুখরই হোক না কেন, আমাদেরকে সত্যশীল জীবন যাপন করতে হবে, আমাদেরকে অহিংসুক হতে হবে। নিজের সমাজ বা পরের সমাজ, নিজের পরিবার বা পরিবারের বাইরের যারা আছে তারা, নিজের ধর্মের লোক বা ভিন্ন ধর্মের যারা অনুসারী, কারো প্রতি আমাদের হিংসা করা চলবে না। আমাদেরকে কর্তব্য পরায়ণ হতে হবে। আমরা যদি নিজের কর্তব্য নিজেরা পালন না করি তাইলে এই সমাজ কখনোই সুন্দর হবে না। এই কর্তব্য পরায়ণতা একেবারে শৈশব থেকে শুরু। শিশুরা, ছাত্রেরা তাদের কর্তব্য পালন করবে পাঠাভ্যাসের দ্বারা, শিক্ষকরা প্রকৃত শিক্ষা প্রদান করবেন, বিভিন্ন জীবিকার সঙ্গে যারা যুক্ত আছেন তারা তাদের যাবতীয় দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করবেন। এবং মানুষ হিসেবে মানুষের প্রতি আমাকে দৈনন্দিন কিছু না কিছু সহযোগিতা করতে হবে। এই যে কর্তব্যপরায়ণতা যদি আজকে থাকতো তবে আমাদের সমাজে কেউ না খেয়ে কষ্ট পেত না। এই কর্তব্যপরায়ণতা চরিত্র গঠনের অন্যতম দিক। সুচিতা, আমাদের দেহ সম্পর্কে সচেতন হতে হবে, আমাদের মন সম্পর্কে আমাদের সুন্দর হতে হবে। ইংরেজিতে একটা কথা আছে,
ক্লিনলিনেস ইজ নেক্সট টু গডলিনেস। এই শুচিতাই হচ্ছে দেবত্ব। তবে স্বামী স্বরূপানন্দজি মনে করেন দেহটা শুধু সুন্দর রাখলে হবে না, মনটাকেও সুন্দর রাখতে হবে। দেহ এবং মন যার সুন্দর, এই দেহ এবং মন দিয়ে যে কারো ক্ষতি করে না, অপরের উপকার করে এবং নিজের সংসার ধর্ম পালন করার সঙ্গে সঙ্গে প্রত্যক্ষে বা পরোক্ষে অপরের কল্যাণ সাধন করেন, তিনিই হচ্ছেন শুচি সুন্দর ব্যক্তি। এবং সংযম, একজন মানুষকে জানতে হবে কোথায় থাকে থামতে হবে। আমরা মানুষ হিসেবে চলতে গিয়ে অনেক লোভ বা আকর্ষণ আমাদেরকে বিব্রত করে। লোভের ফাঁদে পড়ে অনেক সময়ে আমরা এমন সব কাজ করি যে কাজগুলো আমাদের মানবিক মূল্যবোধকে অপমানিত করে। কাজেই মানবিক মূল্যবোধের বিরোধী কোনো কাজের সঙ্গে আমরা যুক্ত থাকব না। যদি কোনো লোভ আমাকে অমানবিক কর্মকাণ্ডে প্রলুব্ধ করে, আমি আমাকে সংযত করব। আমার এই শরীর, আমার এই হাত, পা, কান, চোখ, এই যে ইন্দ্রিয় সমূহ যা কিছু আছে, আমি এই শরীর দিয়ে অপরের কোনো ক্ষতি করব না, কিছু না কিছু উপকার করব। এইভাবে আমরা যদি নিজেদের জীবনকে এগিয়ে নিয়ে যেতে পারি, আমাদের আচরণ পরিশুদ্ধ হবে এবং আমরা চরিত্রবান হতে পারব। এই চরিত্রবান মানুষ গড়ার জন্যেই আমরা এই আশ্রমের ছেলেদেরকে শিক্ষা দিয়ে থাকি এবং যারা সমাজের মধ্যে আছেন তাদেরকে আমরা খুব বিশেষভাবেই বলি যে নরনারীর মধ্যে সুশালীন সম্পর্ক, এইটি আমাদের সমাজের একটা উন্নতির বিরাট মাপকাঠি। নরনারীর মধ্যে সুশালীন সম্পর্ক থাকবে, নারী মাত্রার প্রতি আমাদের শ্রদ্ধা থাকবে, মাতৃবৎ শ্রদ্ধা থাকবে। নিজের মায়ের প্রতি আমি যে আচরণ করি না, অন্য পরিবারের, সম্প্রদায়ের, ধর্মের মায়েদের প্রতিও আমি তেমন কোনো ব্যবহার করব না। এইভাবে নিজের আচরণকে পরিশুদ্ধ করা এবং স্বাবলম্বন, আমাকে নিজের আহারেও নিজেকেই সংগ্রহ করতে হবে। ভিখারির কোনো সম্মান নাই। আমরা দেখছি যে আমাদের দেশের অনেক উন্নতি হচ্ছে, শিক্ষিতের সংখ্যা বাড়ছে, আর্থিক অবস্থার উন্নতি হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু যতদিন পর্যন্ত আমরা স্বাবলম্বী না হব, ততদিন পর্যন্ত বিশ্বের দরবারে আমাদের প্রকৃত সম্মান থাকবে না। এই জন্যে আমাদের সবচেয়ে বড় বান্ধব হচ্ছে মাটি, এবং এই মাটির সঙ্গে সংশ্লিষ্ট যে জীবিকা সেটি হচ্ছে কৃষি। আমরা সবসময়ই উদ্বুদ্ধ করি আমাদের ছাত্রদেরকে যে তোমরা কৃষির মৌলিক বিষয়গুলো শেখো, এবং কৃষির মৌলিক বিষয় যারা শিখবে, অভ্যস্ত হবে, তারা কখনো বিশ্ববিদ্যালয়ের উচ্চতম ডিগ্রি নেওয়ার পরেও বেকার হিসেবে পথে পথে ঘুরবে না। কাজেই নিজেদের কর্মসংস্থানের সর্বশ্রেষ্ঠ উপায় হচ্ছে কৃষি। এ কারণে আমরা জীবিকা হিসেবে কৃষির প্রতি শ্রদ্ধা রাখার জন্যে, অভ্যাস রাখার জন্যে আমরা সকলকে শিক্ষা দিয়ে থাকি। তো যা হোক, আমাদের এই প্রতিষ্ঠানের যে জনসেবা কার্যক্রম, সেই জনসেবা কার্যক্রম যার যার সুযোগ সুবিধা অনুযায়ী তিনি করবেন, এটাই হচ্ছে আমাদের পরিকল্পনা। যেমন ব্যক্তিগতভাবে আমি একজন চিকিৎসক। আমি মেডিকেল গ্র্যাজুয়েশন গ্রহণ করার পরে 1984 ইংরেজি থেকে এখানে যুক্ত হয়েছি এবং এখানে বিনা পয়সায় সাধ্যমতো রোগীদের সেবা করার চেষ্টা করি। এবং এই যে আমি চিকিৎসক হিসেবে আমার সেবা দিচ্ছি, একজন কৃষক তিনি কৃষক হিসেবে দেবেন, একজন শিক্ষক হিসেবে তিনি সেবা প্রদান করবেন। কিন্তু সব কিছুর মধ্যেই ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি নয়, একটা সেবামূলক দৃষ্টিভঙ্গি
যদি আমরা যুক্ত করে দিতে পারি, আমাদের প্রত্যেকটা ঘর, প্রত্যেকটা পরিবার দেশ এবং জাতি গঠনের বিশেষ ভূমিকা পালন করতে পারবে। এর জন্যেই আমরা বিভিন্নভাবে আমাদের আবেদন সমাজের বিভিন্ন স্তরে দিয়ে থাকি যে আমরা আশ্রমে যে মৌলিক কাজগুলি করি, এই মৌলিক কাজগুলো প্রতিটি পরিবারেও খুব সহজেই করা যেতে পারে। প্রতিটি পরিবারে ছেলে মেয়েগুলো যাতে ভালো মানুষ হয়, সেজন্য পিতামাতা অভিভাবকেরা চেষ্টা করতে পারেন। প্রত্যেকে কম বেশি সমাজ কল্যাণে চেষ্টা করতে পারেন। পরিবারের ছোট বড় সকলে অসাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি নিয়ে একে অপরের সহযোগী হতে পারেন। প্রত্যেক ধর্মের প্রতি আমাদের সম্মানবোধকে আমরা আমাদের জীবনের আচরণে প্রতিফলিত করতে পারি। নারী মাত্রের প্রতি শ্রদ্ধাশীলতার অনুশীলনের মাধ্যমে বর্তমানে সমাজের যে নারী জাতির উপর অত্যাচারের যে নৃশংস বিভৎস চিত্র দেখা যাচ্ছে, তাকে প্রতিনিবৃত্ত করতে পারি। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে, আমরা যা বিশ্বাস করি সেটা হচ্ছে আইন করে আমরা সমাজের দুঃখ দূর করতে পারবো না। সমাজের দুঃখ দূর করতে হলে ঘরে ঘরে ভালো মানুষ সৃষ্টি করতে হবে, এবং সেই ভালো মানুষ সৃষ্টি করার জন্যে আমাদের যে মৌলিক শিক্ষা, স্বল্পে সন্তুষ্ট, অতি সঞ্চয়ী নিবৃত্তি, নারী জাতির প্রতি শ্রদ্ধাপূর্ণ ব্যবহার এবং দৃষ্টিভঙ্গি পোষণ করা, পরনির্ভরশীল না হয়ে স্বাবলম্বী হওয়া এবং অপরের প্রতি সেবাহস্ত প্রসারিত করা এবং তার অনুশীলন করা, এইভাবে আমরা যদি প্রত্যেকটা পরিবারকে গড়ে তুলতে পারি, আমাদের দেশের প্রত্যেকটি পরিবার হবে দেশ উন্নয়নের এক একটা দুর্গ। ঘরে ঘরে ভালো মানুষ সৃষ্টি হয়ে আমাদের দেশ প্রকৃত উন্নতির পথে এগিয়ে যাক, এই প্রত্যাশা নিয়েই আমরা আমাদের ক্ষুদ্র প্রয়াস চালিয়ে যাচ্ছি, এবং আশা করি ঈশ্বরের ইচ্ছায় আমাদের মধ্যে সেই বিবেকবোধ জেগে উঠবে। এই শুভেচ্ছা নিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। আমি আশরাফুল ইসলাম, সদস্য 15 নং নবীপুর পশ্চিম ইউনিয়ন। আমি রহিমপুর পশ্চিম নবীপুর ইউনিয়নের অন্তর্ভুক্ত রহিমপুর গ্রামের 2 নং ওয়ার্ডের মেম্বার। আমার মতো করে আমি যখনই বুঝতে শিখেছি, পৃথিবীকে বুঝতে শিখেছি, জানতে শিখেছি, তখন থেকে আমার শৈশব কৈশোরকাল থেকে একটা আশ্রম আছে আমাদের রহিমপুরে, এটা আমি জানি। এখানে বিভিন্ন মানুষ বসবাস করে এবং একজন ডাক্তার সাহেব আছে। ছোটবেলা থেকে এটা জানতাম, কিন্তু বুঝতাম না, জানতাম না, ছোট ছিলাম। যখন বয়স বাড়তেছে তখন বুঝতেছি, জানতেছি, তখন জানি যে ওনার নাম শ্রী যুগল ব্রহ্মচারী। এই আশ্রমে তাদের চরিত্র গঠন নিয়ে আলোচনা করা হয়। প্রত্যেক শুক্রবারে তারা সমবেত হয়। সমবেত হয়ে তারা মানুষকে কিভাবে ভালোর পথে আনা যায়, মানুষ কিভাবে সুন্দরভাবে দুনিয়াতে চলাফেরা করবে এবং তাদের চরিত্র গঠন করবে, এই বিষয় নিয়ে শিক্ষামূলক তারা এখানে আলোচনা করে এবং শিক্ষা দিয়ে থাকে। এই আশ্রমের বাহিরে সামাজিক দুরবস্থায় যারা গরিব এবং দুস্থ মানুষদেরকেও সহযোগিতা করে থাকে। এই আশ্রমের প্রতিষ্ঠাতা শ্রী স্বরূপানন্দ, ওনাকে আমরা কখনো দেখি নাই। উনি পরলোক গমনের পর আমরা এই যুগল ব্রহ্মচারী সাহেব আজকে দীর্ঘ এখানে প্রায় 35 বছর ধরে এখানে, আমি যতদূর জানি এখানে আছে উনি। তো উনি আসার পর এই আশ্রম উন্নত হয়েছে।
এবং এই আশ্রমে পার্বত্য দুর্গম এলাকার থেকে গরিব অসহায় বাচ্চাদেরকে এনে উনি লেখাপড়া করায় তাদের চরিত্র গঠনের জন্য মৌলিক যে শিক্ষাটা দেওয়ার এটা দিয়ে উনি তাদের সমাজে আবার দেশকে কীভাবে এগিয়ে নিয়ে যাইতে হবে এইসব বিষয়ে তাদেরকে গঠনমূলক শিক্ষা দিয়ে থাকে। আমি এই গ্রামের একজন নাগরিক বা বাংলাদেশের একজন নাগরিক হিসাবে এবং এই গ্রামের একজন সন্তান হিসাবে এই গ্রামের একজন মানুষ হিসাবে আমি এই আশ্রমের শুভকামনা আর এই আশ্রমের যারা এই আশ্রমের কাজে জড়িত আছে, যারা এটার সর্বাত্মক সহযোগিতা বুদ্ধি পরামর্শ দিয়ে এই আশ্রমটাকে এত দূর পর্যন্ত নিয়ে আসছে, আমি তাদের সবার দীর্ঘায়ু কামনা করি এবং শ্রী শ্রী যুগল ব্রহ্মচারী ওনার দীর্ঘায়ু কামনা করি, ওনার সুস্বাস্থ্য কামনা করি এবং আমাদের সকলেরই দরকার প্রত্যেকটা মানুষের যার যার অবস্থান থেকে তার চরিত্র গঠন করা। তার যদি চরিত্র মন মানসিকতা সব কিছু ঠিক থাকে তাহলে একটা সমাজকে সে ভালো একটা কিছু দিতে পারবে। তো আমি এত কিছু বুঝিও না, যতটুকুই আমার অবস্থান থেকে আমি জানি যে উনি একজন খুবই ভালো মানুষ এবং বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত একজন ব্যক্তি। 111-এর মতন সময়ে সাদা মনের মানুষ একজন উনি। তো ভালো থাকুক এই আশ্রম, ভালো থাকুক সকল মানুষ, সকল জাতি ধর্ম গোষ্ঠী ভেদাভেদ ভুলে গিয়ে আমরা মানব জাতির কল্যাণে মানব উপকারে সবাই লিপ্ত হয়ে একে অপরের পাশে থেকে যে দুনিয়াতে যাই যতদিন বাঁচি কাজ করে যাইতে পারি, এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ।